রুশ বিমানকে সতর্ক করার অডিও বার্তা প্রকাশ করল তুরস্ক। অস্বীকার পাইলটের সিরিয়ায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র মোতায়েনের ঘোষণায় যুক্তরাষ্ট্রের উদ্বেগ। আইএস দমনে সিরিয়ায় স্থলভিত্তিক সামরিক পদক্ষেপ প্রয়োজন বললেন ক্যামেরন। আলেপ্পোয় তুরস্কের ত্রাণবাহী গাড়িবহরে রুশ বিমান হামলা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, শিকাগো সহ বিভিন্ন স্থানে বর্ণবাদ বিরোধী বিক্ষোভ সমাবেশ। কৃষ্ণাঙ্গ হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে গণ আন্দোলনের ডাক মানবাধিকার কর্মীদের। এবং ভারতীয় অভিনেতা আমির খানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা। আমিরের পাশে মুম্বাই সিনেমা পাড়ার তারকারা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি শেখ জায়েদ। তুরস্কের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করে এ বিষয়ে দেশটির বিমান কর্তৃপক্ষের কাছ থেকে কোনো ধরনের সতর্কতা পাননি বলে দাবি করেছেন তুরস্কের গোলার আঘাতে ভূপাতিত রুশ বিমানের বেঁচে যাওয়া পাইলট। এদিকে বিমান ভূপাতিত করার ঘটনা নিয়ে তুরস্কের সঙ্গে রাশিয়া যুদ্ধে জড়াতে চায় না বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। অন্যদিকে তুরস্ক দাবি করেছে রুশ বিমানটিকে ভূপাতিত করার আগে অন্তত 10 বার এর পাইলটকে সতর্ক করা হয়েছিল। দাবির সপক্ষে সতর্কবার্তার একটি অডিও রেকর্ডও প্রকাশ করেছে তুর্কি সরকার। সিরিয়া তুরস্ক সীমান্তবর্তী কেসাব এলাকায় তুর্কি গোলার আঘাতে রুশ বিমান বিধ্বস্তের ঘটনা নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগ চলছে। ইতোমধ্যে রুশ বিমানটির 2 পাইলটের মধ্যে বেঁচে যাওয়া একজনকে উদ্ধার করেছে রুশ বাহিনী ও বিশেষ সিরীয় নিরাপত্তা বাহিনী। এ ঘটনায় বিমানটির নিহত অপর পাইলটের মৃতদেহের বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু জানা যায়নি। বুধবার সিরিয়ার লাতাকিয়ায় রুশ ঘাঁটিতে সাংবাদিকদের সামনে কথা বলেন কনস্টান্টিন মুরাকতিন। গেল বছর রাশিয়ার শ্রেষ্ঠ পাইলট হিসেবে পুরস্কার পাওয়া মুরাকতিন জানান, তুর্কি বিমান কর্তৃপক্ষের কাছ থেকে কোনো ধরনের সতর্কতা পাননি তারা। যে এলাকা দিয়ে আমরা উড়ে যাচ্ছিলাম তা আমি নিজের হাতের তালুর মতো চিনি। ভুল হওয়ার কোনো প্রশ্নই আসে না। এতবার আমি ওই এলাকার আকাশে ওড়াউড়ি করেছি যে দিক নির্দেশক যন্ত্রপাতি ছাড়াও চোখ বন্ধ করে উড়ে যেতে পারি। আর আমরা তুরস্কের আকাশসীমা লঙ্ঘন করেছি, এটা একটা ডাহা মিথ্যে কথা। কোনো সতর্কবার্তা না দিয়ে হুট করে রকেট ছোড়ে তারা। এদিকে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, রাশিয়া ও তুরস্কের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক পুনর্বিবেচনা করবেন তারা। বর্তমানে তুর্কমেনদের এলাকায় শুধু বেসামরিক নাগরিকেরাই থাকেন না, সে এলাকা এখন বিদেশি সন্ত্রাসী ও জঙ্গিদেরও ঘাঁটি। রুশ বাহিনী তাই সেখানে জঙ্গিদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে। তারপরও বলছি, রুশ সরকার তুরস্কের সঙ্গে যুদ্ধে জড়াতে চায় না। তুর্কি জনগণের প্রতি যে বন্ধুত্বপূর্ণ মনোভাব আগে ছিল তা এখনো বজায় আছে। এই ঘটনার জেরে তুরস্কের সঙ্গে সব ধরনের সামরিক যোগাযোগ ও অর্থনৈতিক সহযোগিতা বাতিলের ঘোষণা দিয়েছে রাশিয়া। সেই সঙ্গে বিমান ভূপাতিত করার প্রতিবাদে দেশটিতে বেশ কিছু পণ্য রফতানি বাতিলের পরিকল্পনার কথাও জানিয়েছে রুশ কর্তৃপক্ষ। এছাড়া রাশিয়ার সামরিক বাহিনী বলেছে, এখন থেকে রুশ যুদ্ধ বিমানগুলো সিরিয়ায় হামলারত বোমারু বিমানগুলোকে পাহারা দেবে। এ পরিস্থিতিতে তুরস্কের কর্তৃপক্ষ একটি অডিও রেকর্ড প্রকাশ করে বলেছে, রুশ বিমানটিকে অন্তত 10 বার সতর্কবার্তা দিয়েছিল তুর্কি কন্ট্রোল টাওয়ার। প্রায় 2 মিনিটের অডিওটির বেশিরভাগ অংশ বোঝা না গেলেও এক পর্যায়ে রুশদের দিক পরিবর্তনের নির্দেশ দিতে শোনা যায়। রঞ্জন শুভ্র, সময় সংবাদ। রাশিয়ার রাজধানী মস্কোয় অবস্থিত তুরস্কের দূতাবাসে হামলা চালিয়েছে কট্টর রুশ জাতীয়তাবাদী দল এলডিপির কয়েকশো সমর্থক। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায়, বুধবার বিকেলে তুর্কি দূতাবাসের সামনে তুরস্ক কর্তৃক রুশ বিমান ভূপাতিত করার ঘটনায় বিক্ষোভ শুরু করে এলডিপির প্রায় 500 সমর্থক। এ সময় তাদের হাতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বিরোধী প্ল্যাকার্ড দেখা যায়। এক পর্যায়ে কয়েকশো তরুণকে দূতাবাস ভবনে পাথর ও ডিম ছুড়ে মারতে দেখা যায়। হামলাকারীরা ভবনটির বেশ কয়েকটি জানালা ভাঙচুর করে। প্রত্যক্ষদর্শীরা বলেছে, হামলাকারীদের ঠেকানোর চেষ্টা করেও রুশ পুলিশ ব্যর্থ হয়। সিরিয়ায় রুশ ক্ষেপণাস্ত্র মোতায়েনের ঘোষণায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। সিরীয় ভূখণ্ডে রাশিয়ার যুদ্ধবিমান ভূপাতিত করার প্রতিবাদে মস্কোর পক্ষ থেকে ওই অঞ্চলে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার ঘোষণায় এমন প্রতিক্রিয়া জানালো ওয়াশিংটন। রুশ বিমান ভূপাতিত করে তুরস্ক মারাত্মক ভুল করেছে বলে মন্তব্য করেছেন ইরানি পার্লামেন্টের স্পিকার আলী লারিজানি। ওই ঘটনার প্রতিবাদ জানিয়ে আঙ্কারার বিরুদ্ধে জঙ্গিদের মদদ দেওয়ার অভিযোগ করেছে সিরিয়া।
তুর্কি হামলায় রুশ বিমান ভূপাতিত হওয়ার পরপরই এ অঞ্চলে নিজেদের প্রতিরক্ষার জন্য সিরিয়া সীমান্তে ক্রুজ ক্ষেপণাস্ত্র ও দেশটির স্থলভাগে বিমান বিধ্বংসী অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র S-400 মোতায়েনের ঘোষণা দেয় রাশিয়া। এর একদিন যেতে না যেতেই সিরিয়ায় ক্ষেপণাস্ত্র মোতায়েনের সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র। একে মস্কোর পরিকল্পিত কৌশল উল্লেখ করে রুশ সিদ্ধান্তকে নিজেদের জন্য হুমকি হিসেবে বর্ণনা করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন সামরিক কর্মকর্তা। তবে সিরিয়ায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র মোতায়েনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আসাদ সরকার। তুরস্ক রুশ বিমান ভূপাতিত করে আবারও জঙ্গিদের সহযোগী হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করল বলে মন্তব্য করেন সিরীয় পররাষ্ট্রমন্ত্রী। রাশিয়া যখনই সিরিয়ায় আইএস, আল নুসরা ফ্রন্ট সহ বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে চড়া হতে শুরু করলো, তখনই তুরস্কের ক্রোধের বহিঃপ্রকাশ ঘটলো। এরদোয়ান সরকার যে জঙ্গিদের মদদ দিয়ে আসছে তা সারা বিশ্ব জানে। একইভাবে সুখোই যুদ্ধবিমান ধ্বংস করায় তুরস্ককে মাসুল দিতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে রাশিয়ার অন্যতম মিত্র ইরান। এ ঘটনার পর আঙ্কারাকে সমর্থন দেয় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামারও সমালোচনা করেছেন ইরানি পার্লামেন্টের স্পিকার আলী লারিজানি। রুশ বিমান ভূপাতিত করার ঘটনা সিরিয়ার পরিস্থিতিকে আরো জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। বুধবার পার্লামেন্টের নিম্নকক্ষে দেয়া বক্তৃতায় তিনি এই আশঙ্কার কথা জানান। যে কোনো ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড সবারই এড়িয়ে চলা উচিত। সিরিয়ার বর্তমান পরিস্থিতি বিবেচনায় রেখেই পরবর্তী ব্যবস্থা নেওয়া উচিত। এদিকে ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ বিমান ভূপাতিত করার ঘটনার পর রাশিয়া ও তুরস্ক দুপক্ষকেই শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। সিরীয় জনগণের স্বার্থ বিবেচনা করেই সব সিদ্ধান্ত নেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। সিরিয়া সংকট সমাধানের শিগগিরই নতুন করে আলোচনায় বসা উচিত। এই অঞ্চলে যাতে নতুন করে কোনো উত্তেজনা ছড়িয়ে না পড়ে সে বিষয়ে অবশ্যই আমাদেরকে উদ্যোগী হতে হবে। চীনের পক্ষ থেকেও রুশ বিমান ভূপাতিত করার ঘটনায় গভীর উদ্বেগ জানানো হয়েছে। জঙ্গি বিরোধী অভিযান জোরদারে সব পক্ষের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়ানো দরকার বলে মন্তব্য করেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হং লি। এদিকে যুক্তরাষ্ট্রকে ভূরাজনৈতিক খেলা বন্ধ করার আহ্বান জানিয়েছে রাশিয়া। বিভিন্ন বিষয় নিয়ে মতপার্থক্যের কারণে রুশ মার্কিন সম্পর্কে নতুন করে জটিলতা দেখা দিয়েছে বলে মন্তব্য করেন রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। একদিন দুদিন নয়, বেঁচে থাকো আজীবন, বেঁচে থাকো সোনামণি, বেঁচে থাকো জাদুমণি, আজ নয় কাল নয়, বেঁচে থাকো আজীবন, বেঁচে থাকো ধুনধুনি, বেঁচে থাকো ঝুনঝুনি, বেঁচে থাকো সোনামণি। সবার সাথে আজীবন 1 পয়সা প্রতি সেকেন্ড। এবার তোমার ফোন বেঁচে থাকবে আজীবন। এয়ারটেল, দেশের সেরা স্মার্টফোন নেটওয়ার্ক। সিরিয়ায় রাজনৈতিক সমাধানের আগে দেশটিতে আইএস দমনে স্থলভিত্তিক সামরিক পদক্ষেপ প্রয়োজন বলে মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। এদিকে আইএস বিরোধী যুদ্ধে একটি জোট গঠন করতে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশের প্রতি আহ্বান জানিয়েছেন রুশ সরকার। এরই মধ্যে তুর্কি মানবাধিকার কর্মীদের বরাতে দেশটির সংবাদ মাধ্যম জানিয়েছে, সিরিয়ার আলেপ্পো প্রদেশে তুরস্কের ত্রাণবাহী গাড়ি বহরে হামলা চালিয়েছে রুশ যুদ্ধবিমান। রুশ বাহিনীর সহায়তায় সিরিয়ার দামেস্কের হারাস্তা এলাকা আইএসের কাছ থেকে পুনরুদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনীর কর্মকর্তারা। সেনা অভিযানে বহু জঙ্গি নিহত হয়েছে বলেও জানান তারা। এছাড়াও হামা ও আলেপ্পো প্রদেশের বেশ কিছু এলাকা সরকারি বাহিনী দখল করেছে বলে নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। এরই মধ্যে তুরস্ক ভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যানিটারিয়ান রিলিফ ফাউন্ডেশন অভিযোগ করেছে, সিরিয়ায় তুরস্কের ত্রাণবাহী গাড়ি বহরে হামলা চালিয়েছে রাশিয়া। তবে এ ব্যাপারে মস্কোর কোনো মন্তব্য পাওয়া যায়নি। এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র সফরে গিয়ে ফ্রান্সে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার অর্লভ ইসলামিক স্টেট দমনে একটি জোট গঠন করতে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও তুরস্কের প্রতি আহ্বান জানিয়েছেন। সন্ত্রাসীদের বিরুদ্ধে একটি শক্তিশালী জোট এই মুহূর্তে খুবই প্রয়োজন। আপনাদেরকে আমাদের সাথে জোট গঠনে আহ্বান জানাচ্ছি আমি। এছাড়া আইএস বিরোধী যে কোনো রাষ্ট্র এই জোটে যোগ দিতে পারে। এদিকে ব্রিটিশ পার্লামেন্টে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, রাজনৈতিক সমাধানের আগে সিরিয়ায় আইএস বিরোধী সামরিক অভিযান অত্যাবশ্যকীয়। একটি শক্তিশালী জোট সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধে এই মুহূর্তে খুবই প্রয়োজন। আপনাদেরকে আমাদের সাথে জোট গঠনে আহ্বান জানাচ্ছি আমি। এছাড়া আইএস বিরোধী যে কোনো রাষ্ট্র এই জোটে যোগ দিতে পারে। প্যারিসে আইএসের চালানো ভয়াবহ সন্ত্রাসী হামলার পর সম্প্রতি সিরিয়ায় আইএস অবস্থানগুলোতে হামলা শুরু করে ব্রিটিশ বাহিনী। রঞ্জন শুভ্র, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো দেখবেন।
অভিবাসীদের পুনর্বাসনে নিয়ন্ত্রণ আরোপ করবে ইইউ, জানালেন ফরাসি প্রধানমন্ত্রী। সুষ্ঠু ব্যবস্থাপনায় সংকট সমাধান সম্ভব, মন্তব্য জাতিসংঘের। আফগানিস্তানের কুন্দুজ শহরে একটি দাতব্য হাসপাতালে মার্কিন বিমান হামলায় অন্তত ৩০ জন নিহতের ঘটনার প্রায় ২ মাস পর হামলাটি ভুলবশত চালানো হয়েছিল বলে মার্কিন সামরিক বাহিনীর তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সেই সঙ্গে এই ঘটনাকে মর্মান্তিক ও দুঃখজনক বলে উল্লেখ করা হয় ওই তদন্ত প্রতিবেদনে। হাসপাতালের কাছেই তালেবানের দখল করা একটি সরকারি ভবন পুনরুদ্ধারে বিমান হামলাটি চালানো হলেও তা লক্ষ্যভ্রষ্ট হয়ে আঘাত হানে হাসপাতালটিতে। গত ৩ অক্টোবর আফগানিস্তানের কুন্দুজ শহরে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা MSF এর একটি হাসপাতালে মার্কিন বিমান হামলায় নিহত হন এর কর্মকর্তা ও রোগী সহ অন্তত ৩০ জন। হামলার পর এই ঘটনাকে সে সময় যুদ্ধাপরাধের শামিল বলে মন্তব্য করেছিল MSF। 2008 সালে ভারতের মুম্বাইয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার মতো শহরটিতে আবারও হামলা হতে পারে বলে সতর্ক করে দিয়েছেন নিরাপত্তা বিশ্লেষকরা। এছাড়া সন্ত্রাস ও জঙ্গিবাদ বিষয়ে বিভিন্ন দেশের মধ্যে আন্তঃরাষ্ট্রীয় তথ্য আদান প্রদানের উপরও জোর দেন তারা। আজ মুম্বাই হামলার ৭ম বার্ষিকী পালন করছে ভারতীয়রা। স্মরণ অনুষ্ঠানে ওই হামলায় নিহতদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনাভিস। এ সময় সরকারি কর্মকর্তারাও শ্রদ্ধা নিবেদন করেন। 2008 সালের 26 নভেম্বর পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন লস্করি তাইয়েবার 10 বন্দুকধারী মুম্বাইয়ে হামলা চালায়। নিহত হয় 166 জন বেসামরিক নাগরিক এবং আহত হয় বহু মানুষ। 9 হামলাকারী নিহত হলেও আজমল কাসাব নামে এক বন্দুকধারী ভারতীয় পুলিশের হাতে ধরা পড়ে এবং পরে ফাঁসিতে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। আফগানিস্তানে একটি হেলিকপ্টার জরুরি অবতরণের পর তালেবানের হাতে বন্দী হয়েছে অন্তত 12 সেনা সদস্য। তবে তালেবান দাবি করেছে তারা 15 জনকে অপহরণ করেছে। এছাড়া হেলিকপ্টারটিতে থাকা আরোহীদের মধ্যে 3 জন নিহত হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, বুধবার আফগান সেনাবাহিনীর ভাড়া করা ওই বেসামরিক হেলিকপ্টারটি তুর্কমেনিস্তান সীমান্ত সংলগ্ন ফারিয়া প্রদেশে বিধ্বস্ত হলে তালেবানরা সেনাদের ধরে নিয়ে যায়। আন্তর্জাতিক কয়েকটি সংবাদ মাধ্যম বলেছে, অপহৃতদের মধ্যে বিদেশি নাগরিকও রয়েছে। গেল কয়েক মাসে প্রদেশটি দখলে তালেবান ও সরকারি বাহিনীর মধ্যে লড়াই চলছে। ফিলিস্তিনি অঞ্চলে ইহুদিদের বসতি স্থাপনাকে বৈধতা দেওয়ার ইসরায়েলি দাবিকে অবৈধ হিসাবে উল্লেখ করেছেন মার্কিন রাজনৈতিক বিশেষজ্ঞ নরম্যান গ্যারি ফিঙ্কেলস্টেইন। বুধবার ইরান ভিত্তিক গণমাধ্যম প্রেস টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্র সফরে যে এবার পশ্চিম তীর সহ ফিলিস্তিনের বিভিন্ন অঞ্চলে ইহুদি বসতি সম্প্রসারণের বৈধতা দাবি করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু, যা নাকচ করে দিয়েছে হোয়াইট হাউস। ফিঙ্কেলস্টেইনের মতে, ইসরায়েলের বসতি সম্প্রসারণ যেমন অবৈধ, তেমনি এই দাবিও অবৈধ। তার মতে, এমন অযৌক্তিক দাবি করার অধিকার নেতানিয়াহুর নেই এবং এর মধ্য দিয়ে শুধু নিজেকে নয়, মার্কিন পররাষ্ট্র নীতিকেও অপমানিত করেছেন নেতানিয়াহু। কালো মানুষদের প্রাণেরও মূল্য আছে, এই ধ্বনি তুলে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের সকল কালো মানুষের সঙ্গে সংহতি প্রকাশ করেছে শিকাগো, নিউ ইয়র্ক সহ বিভিন্ন রাজ্যের আন্দোলনকারীরা। মঙ্গলবার গেল বছর পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ কিশোর ম্যাকডোনাল্ড হত্যাকাণ্ডের ভিডিও প্রকাশিত হওয়ার পর রাজ্যগুলোতে একযোগে এই আন্দোলন শুরু হয়। ম্যাকডোনাল্ড হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করে গণ আন্দোলনের ডাক দিয়েছেন মার্কিন নাগরিক অধিকার আন্দোলনের নেতা জেসি জ্যাকসন। বুধবার নিউ ইয়র্কের ওয়াশিংটন স্কোয়ার উদ্যানে কৃষ্ণাঙ্গ হত্যার প্রতিবাদে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। কালো মানুষের প্রাণেরও মূল্য আছে কণ্ঠে এই ধ্বনি নিয়ে রাজপথে সংগঠিত হন নগরবাসী। এ ঘটনায় এখন পর্যন্ত 12 জনকে আটক করেছে পুলিশ। এর আগে শিকাগোর প্রাণকেন্দ্রে কৃষ্ণাঙ্গ হত্যার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশে অংশ নেয় হাজার হাজার মানুষ। বিশ্বের সকল কৃষ্ণাঙ্গের সঙ্গে একাত্মতা প্রকাশ করে শিকাগো শহরের মেয়রকে তাদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান বিক্ষোভকারীরা।
আমরা আমাদের প্রেসিডেন্ট ওবামা ও আমাদের শহরের মেয়রকে বলতে চাই, আপনারা আমাদের দাবিগুলো শুনুন। এর আগেও মেয়র ইমানুয়েলকে আমাদের দাবি শোনার আহ্বান জানিয়েছি আমরা, কিন্তু তিনি শোনেননি। এবার আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা রাস্তা অবরোধ করে রাখবো। এই শিকাগোতেই গেল বছর পুলিশের গুলিতে নিহত হয় কৃষ্ণাঙ্গ কিশোর ল্যাকুয়ান ম্যাকডোনাল্ড। মঙ্গলবার এই হত্যাকাণ্ডের একটি ভিডিও প্রকাশ করে শিকাগো পুলিশ। ভিডিওটিতে দেখা যায় হত্যাকাণ্ডের জন্য অভিযুক্ত পুলিশ কর্মকর্তা জেসন ভ্যান ডাইক কিশোর ম্যাকডোনাল্ডের ওপর 16 বার গুলি চালায়। এই ঘটনায় পুলিশ কর্মকর্তা জেসনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে বলে জানান শিকাগো রাজ্য অ্যাটর্নি। ফার্গুসনের কৃষ্ণাঙ্গ হত্যাকাণ্ডের পর গেল বছর 17 বছরের এই কৃষ্ণাঙ্গ ম্যাকডোনাল্ড হত্যার ঘটনাও আলোড়ন তুলেছিল শিকাগো সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে। হত্যাকাণ্ডের ভিডিও প্রকাশের পর এর সুষ্ঠু বিচারের দাবিতে আবারও ফুঁসে উঠেছে যুক্তরাষ্ট্রের মানুষ। এই আন্দোলনকে আরো জোরালো করে দেশ জুড়ে গণসমাবেশের ডাক দিয়েছেন মার্কিন মানবাধিকার নেতা জেসি জ্যাকসন। আমরা পুলিশ প্রধানের পদত্যাগের দাবি তুলেছি। পুলিশ প্রশাসনেও পরিবর্তন চাই আমরা। আমাদের এই আন্দোলন শুরু হয়েছে পরিবর্তনের দাবি নিয়ে, আর ততদিন পর্যন্ত আন্দোলন চলবে যতদিন না সত্যিকারের পরিবর্তন দেখতে পাবো আমরা। এদিকে ব্ল্যাক লাইভস ম্যাটার বা কালো মানুষের পক্ষে জোরালো আন্দোলনের সঙ্গে সংহতি জানানোয় টনি লেপোর নামে এক পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। তিনি তার ব্যতিক্রমী ট্রাফিক নিয়ন্ত্রণ প্রক্রিয়ার জন্য ড্যান্সিং কপ নামে পরিচিত। একটি খাবারের দোকানে কফির মগে ব্ল্যাক লাইভস ম্যাটার লেখার ঘটনাকে কেন্দ্র করে দোকানের এক কর্মীকে বরখাস্ত করলে ওই দোকানের বাইরে প্রতিবাদ করেন তিনি। এই ঘটনায় টনিকেও বরখাস্ত করা হয়। তবে কৃষ্ণাঙ্গদের এই আন্দোলনকে সমর্থন দিয়ে যাওয়ার কথা জানান এই শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা। সঞ্জিদা ইসলাম, সময় সংবাদ। শরণার্থী অভিবাসীদের গ্রহণ ও পুনর্বাসনে ইউরোপীয় ইউনিয়ন নিয়ন্ত্রণ আরোপ করবে বলে জানিয়েছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভালস। ইতোমধ্যে ইউরোপ তার সামর্থ্যের চাইতে বেশি শরণার্থীকে আশ্রয় দিয়েছে বলে বুধবার জার্মান গণমাধ্যমকে জানান তিনি। তবে সমন্বিত উদ্যোগে সুষ্ঠু নিয়মের আওতায় অভিবাসীদের ব্যবস্থাপনা করা গেলে সংকটের সমাধান সম্ভব বলে জানিয়েছে জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থার প্রধান অ্যান্টোনিও গুতেরেস। প্রতিকূল সমুদ্রপথ পেরিয়ে ইউরোপে পা রাখতে পারলেও কোনো দেশে আশ্রয় না পেয়ে দিশেহারা হয়ে পড়েছে গ্রিস মেসিডোনিয়ার সীমান্তে আটকে পড়া অন্তত 2000 অভিবাসী। সিরিয়া, ইরাক ও আফগানিস্তানের শরণার্থী ছাড়া যারা অর্থনৈতিক আশ্রয় প্রত্যাশী, তাদের সীমান্ত অতিক্রমে ইইউ গত সপ্তাহে নিষেধাজ্ঞা আরোপ করলে অভিবাসীরা ক্ষুব্ধ হয়ে ওঠে। সিরিয়ায় 4 বছর ধরে যুদ্ধ চলছে, অথচ আমরা 25 বছর ধরে অস্থিতিশীলতার মধ্যে আছি। কই আমাদের নিয়ে তো কারো কোনো মাথা ব্যথা নেই। সব মানবতা এশিয়ার জন্য, আফ্রিকার জন্য কিছুই নয়। মনে হচ্ছে আমরা মাঝ সমুদ্রে ডুবে যাচ্ছি, অথচ বাঁচানোর কেউ নেই। বিশ্বাস না হলে আমাদের তল্লাশি করুন। আমরা ভালো মানুষ, খাবার পানি ছাড়া ঠান্ডার মধ্যে আমরা মারা পড়ছি। আমাদের সাহায্য দরকার। ফরাসি প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভালস অভিবাসীদের পাশাপাশি শরণার্থীদের প্রবেশে নিয়ন্ত্রণ আরোপের ইঙ্গিত দিলে সংকট আরো ঘনীভূত হয়। ইউরোপের পক্ষে এত শরণার্থীকে আশ্রয় দেওয়া সম্ভব নয় উল্লেখ করে বুধবার জার্মান গণমাধ্যমকে তিনি বলেন, এক্ষেত্রে নিয়ন্ত্রণ আরোপ করা জরুরি হয়ে পড়েছে। প্রধানমন্ত্রী ভালস সংখ্যার কথা বললেও প্যারিসে সন্ত্রাসী হামলায় সাম্প্রতিক সময়ে আসা 2 সিরীয় শরণার্থী সম্পৃক্ত থাকার প্রমাণ পাওয়ার কারণেই এমন নিয়ন্ত্রণ আরোপের কথা আসছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে অভিবাসীদের নির্মম বাস্তবতা অনুধাবন করে তাদের আশ্রয় দেওয়া উচিত। তা না হলে হাজার হাজার মানুষ মানবিক বিপর্যয়ের মধ্যে পড়বে বলে মনে করে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR। ইউরোপের উচিত কঠোর না হয়ে সমন্বিত উদ্যোগে সমস্যার সমাধান করা। এক্ষেত্রে দাতব্য সংস্থাগুলোর পাশাপাশি সরকারি বেসরকারি সংস্থাগুলোকেও এগিয়ে আসতে হবে। অভিবাসী সংকট নিরসন অসম্ভব কিছু নয়, এজন্য সুশৃঙ্খল নিয়ম আর সঠিক ব্যবস্থাপনার প্রয়োজন। এদিকে জার্মানির তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যাওয়ায় দুর্বিষহ পরিস্থিতির মুখে পড়েছে সেখানকার আশ্রয় শিবিরে থাকা হাজার হাজার শরণার্থী। স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানগুলো তাদের গরম কাপড় দিয়ে সহযোগিতা করলেও সংখ্যায় তা অপ্রতুল। জার্মানি এবছর 10 লাখ শরণার্থীকে আশ্রয় দিয়েছে। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। জাল কাগজপত্র দেখিয়ে অবৈধ উপায়ে বিদেশ পাড়ি দেওয়ার অভিযোগে 5 সিরীয় নাগরিককে পুলিশে হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন হন্ডুরাস আদালত। মামলা চলাকালীন আসামিদের জেল হাজতে রাখার নির্দেশ দিয়ে মঙ্গলবার বিচারক এই রুল জারি করেন। ওই 5 সিরীয় গ্রিসের ভুয়া কাগজপত্র দেখিয়ে যুক্তরাষ্ট্র পাড়ি দেওয়ার চেষ্টা করছিল বলে অভিযোগ রয়েছে। আদালতের এই নির্দেশের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবীরা। আসামিরা দোষী সাব্যস্ত হলে প্রত্যেকের 9 বছরের কারাদণ্ড হতে পারে।
ক্রিমিয়া উপদ্বীপে ক্ষতিগ্রস্ত 4টি বিদ্যুৎ সরবরাহের লাইনের মধ্যে একটির মেরামত কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। কিয়েভ ও বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে যুদ্ধবিরতির মধ্যেই বিদ্যুৎ লাইনগুলো অজ্ঞাতদের হামলায় বিস্ফোরিত হয় বলে জানায় রয়টার্স। এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে ওই অঞ্চলের 20 লাখ মানুষ। উঁচু ভবনে পানি সরবরাহ থেকে শুরু করে মোবাইল সংযোগও বন্ধ হয়ে যায়। এই অবস্থায় ক্রিমিয়ায় রোববার জরুরি অবস্থা জারি করে কর্তৃপক্ষ। রাশিয়ার জ্বালানি মন্ত্রী আলেকজান্ডার নোভাক অভিযোগ করেন, ইউক্রেন শুরু থেকেই এই লাইনগুলো মেরামতে সাহায্য করবে না বলে জানিয়েছিল। অন্যদিকে ইউক্রেন বলছে ক্ষতিগ্রস্ত লাইনগুলো মেরামত করতে গেলেও রুশপন্থী তাতার সম্প্রদায়ের লোকজন তাদের বাধা দিচ্ছে। ইউক্রেনের অবিচ্ছিন্ন ক্রিমিয়া উপদ্বীপকে গত বছর মস্কো দখলে নিলেও ওই অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রেখেছিল কিয়েভ। একটু একটু করে স্বাভাবিক হয়ে আসছে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের জনজীবন। সন্ত্রাসী হামলার আশঙ্কায় টানা 5 দিন বন্ধ থাকার পর অধিকাংশ স্কুল, মেট্রো সার্ভিস ও বিপণী বিতানগুলো খুলে দেয়া হলেও এখনও সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে ব্রাসেলস। আবারও সন্ত্রাসী হামলার আশঙ্কায় ফ্রান্সের রাজধানী প্যারিসের বাণিজ্যিক এলাকাগুলোর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। এদিকে আইএস সহ উগ্র জঙ্গিবাদ দমনে যা কিছু করার দরকার জার্মানি তার সবকিছুই করবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। একটু একটু করে আবারও পূর্ণরূপে ফিরে যাচ্ছে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস। ছাত্রছাত্রীদের পদচারণায় মুখর হয়ে উঠছে স্কুল কলেজগুলোর আঙিনা। শপিং মলগুলোতেও বাড়ছে ক্রেতাদের আনাগোনা। তবে এখনো সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে রাজধানী ব্রাসেলস সহ দেশটির বেশিরভাগ শহর। বন্ধ রাখা হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন। সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করে আগামী সোমবার উচ্চ সতর্কতার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে বেলজিয়ান সরকার। আর তাই কোনো এক অজানা আতঙ্ক যেন এখনো ভর করে আছে সেখানকার সাধারণ মানুষের উপর। প্যারিসে যা ঘটে গেছে তাতে আমরা এখনো প্রচন্ড ভয়ে আছি। পরিস্থিতি খুব একটা নিরাপদ মনে করছি না। যদিও অধিকাংশ শপিং মল খুলে দেওয়া হয়েছে, তারপরও চারপাশে প্রচুর পুলিশ দেখে আমি কিছুটা হলেও ভয়ে ভয়ে আছি। রাস্তায় এখনো প্রচুর পুলিশ সদস্য রয়েছে, যদিও তা আমাদের জীবনযাত্রায় তেমন একটা প্রভাব ফেলছে না। নিরাপত্তার স্বার্থে এই ধরনের পরিস্থিতি খুবই স্বাভাবিক। আমার বিশ্বাস বেলজিয়ামবাসী আবারও আগের মতো কর্মব্যস্ত হয়ে উঠবে। আইএস সহ উগ্র জঙ্গিবাদ দমনে জার্মানি প্রয়োজনীয় সবকিছু করবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। বুধবার প্যারিস হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। আমাদের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করতে হবে। এ লড়াইয়ে ফ্রান্সের পাশে থাকবে জার্মানি। সন্ত্রাসীরা আমাদের সবার শত্রু, আর তাই তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। এদিকে প্যারিসে আবারও আত্মঘাতী হামলা চালানোর পরিকল্পনা করছেন ফ্রান্সে হামলার মূল পরিকল্পনাকারী আব্দেল হামিদ আবাউদ। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানী প্যারিসের বাণিজ্যিক এলাকাগুলোতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। অন্যয় কর্মকার, সময় সংবাদ। আসছে থ্যাঙ্কস গিভিং ডেতে যুক্তরাষ্ট্রে কোনো হামলার আশঙ্কা নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। নাগরিকদের উদ্বিগ্ন না হয়ে নিরাপত্তা নিশ্চিতে তার প্রশাসন সব ধরনের পদক্ষেপ নিয়েছে বলেও সবাইকে আশ্বাস দিয়েছেন তিনি। অন্যদিকে প্রেস টিভি তাদের প্রতিবেদনে বলেছে, থ্যাঙ্কস গিভিং ডেতে যুক্তরাষ্ট্রে হামলার হুমকি দিয়েছে আইএস বা দাইশ। আর এজন্যই যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা কর্মীদের অতিরিক্ত সময় কাজ করার জন্য বলা হয়েছে। মার্কিন নিরাপত্তা মন্ত্রী জেফ জনসনের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে প্রেস টিভি। নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে, যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সদা প্রস্তুত রয়েছেন তারা। অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলে দাবানলে 2 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ধ্বংস হয়ে গেছে বসতবাড়ি সহ 16টি স্থাপনা। প্রায় 130 মাইল পর্যন্ত ছড়িয়ে পড়েছে দাবানলের আগুন। পুড়ে গেছে মাইলের পর মাইল কৃষি খামার ও বনাঞ্চল। এই ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে দেশটির জরুরি বিভাগ। গেল সপ্তাহে অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলে ছড়িয়ে পড়া দাবানলে 4 জনের মৃত্যু হয়। ব্রিটেনে বাংলাদেশি রেস্টুরেন্ট ব্যবসায়ীদের প্রাচীন সংগঠন বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন বিসিএ এর উদ্যোগে 10মবারের মতো অনুষ্ঠিত হয়ে গেল বিসিএ অ্যাওয়ার্ড 2015। সেন্ট্রাল লন্ডনের এক অভিজাত হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে বেস্ট শেফ ও বেস্ট রেস্টুরেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়। বিস্তারিত জানাচ্ছেন লন্ডন প্রতিনিধি শোয়েব কবির।
বাংলাদেশি ক্লাসিক্যাল নাচের মধ্যে দিয়ে শুরু হয় 10ম BCA কারি অ্যাওয়ার্ড 2015 এর মূল অনুষ্ঠান। কারি শিল্পে অবদান রাখা রেস্টুরেন্ট ও শেফদের সম্মাননা জানাতে পুরো ব্রিটেনকে 10টি ভাগে বিভক্ত করে প্রতিযোগিতার মাধ্যমে 10টি রেস্টুরেন্ট ও 10 জন শেফের হাতে তুলে দেওয়া হয় এবারের শ্রেষ্ঠত্বের সম্মাননা। এই দুই ক্যাটাগরির অ্যাওয়ার্ড ছাড়াও লর্ড মোহাম্মদ শেখকে আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয়। রান্না আমার জন্য সবসময় আনন্দের। এমন একটা অনুষ্ঠান আয়োজনের জন্য BCA কে ধন্যবাদ। তরুণ ব্রিটিশ বাংলাদেশিরা এর মাধ্যমে শেফ হতে আরো উৎসাহিত হবে বলেই আমার আশা। এটা পেয়ে খুব আনন্দিত এবং খুব আমি গর্বিত। ভালো কাজের জন্য স্বীকৃতি পাওয়াটা অনেক আনন্দের। ধন্যবাদ আমার ক্রেতাদের যারা আমাকে মনোনীত করেছেন। ব্রিটেনের অর্থনীতিতে 4.5 বিলিয়ন পাউন্ড অবদান রাখা এই কারি শিল্প এখন দক্ষ কর্মচারীর অভাব, অবৈধ অভিবাসী বিরোধী অভিযান ও ভ্যাট বৃদ্ধি সহ নানা সমস্যায় জর্জরিত। 2008 সাল থেকে আমাদের কারি শিল্প বেশ সংকটের মুখে পড়েছে। এসব সমাধানে আমাদের আগে প্রধান সমস্যাগুলো চিহ্নিত করতে হবে এবং সে অনুযায়ী সরকারকে উদ্যোগ নেওয়ার ব্যাপারে চাপ দিতে হবে। পার্লামেন্টে আমাদের প্রাইম মিনিস্টার উপর প্রেসার দিব যে যা করা যায় কারি ইন্ডাস্ট্রিতে তাই করতে। প্রবাসী বাংলাদেশিদের শ্রমে গড়ে ওঠা কারি শিল্পকে বাঁচিয়ে রাখতে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। কারি এখন আর আগের মতো অবস্থানে নাই। কারি বিকাম এ পার্ট অফ ব্রিটিশ লাইফ। এটাকে টিকিয়ে রাখার জন্য দিস ইজ ওয়ান অফ দ্য স্টেপ। এটা আমাদের সেলিব্রেশন, আমাদের চ্যালেঞ্জ। অনুষ্ঠানের শুরুতে প্যারিসে সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। 2015 সাল পৃথিবীর ইতিহাসে উষ্ণতম বছর হতে যাচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘের বায়ুমণ্ডল ও আবহাওয়া বিষয়ক সংস্থা WMO। বুধবার সংস্থাটির মহাসচিব মিশেল জারার্ড এক বিবৃতিতে 2016 সাল চলতি বছরের চেয়েও উষ্ণ হতে পারে বলে সতর্ক করে দেন। তিনি জানান, এই বছরের অক্টোবর পর্যন্ত যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তা অতীতের যে কোনো বছরের 12 মাসের তুলনায় বেশি। এছাড়া গোটা বিশ্ব আগামী বছর একাধারে বন্যায় ভাসবে আর ভীষণ খরায় পড়বে বলেও সতর্ক করেছেন আবহাওয়া বিজ্ঞানীরা। সংস্থাটির মতে গ্রিন হাউস গ্যাসের নিঃসরণ এখন নতুন মাত্রায় পৌঁছেছে এবং উত্তর গোলার্ধে চলতি বছর বসন্তে যে কোনো 3 মাস সময়ের কার্বন ডাই অক্সাইডের নিঃসরণের রেকর্ড ভেঙে গেছে। শিল্প বিপ্লব পূর্ববর্তী সময়ের তুলনায় এরই মধ্যে পৃথিবীর তাপমাত্রা বেড়ে গেছে 1 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু পৃথিবীকে বাসযোগ্য রাখার জন্য সংখ্যাটা 2 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে হবে বলে সীমা নির্ধারণ করে দিয়েছেন জাতিসংঘের বিজ্ঞানীরা। এমন অবস্থায় আগামী সপ্তাহে প্যারিসে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতিসংঘের 21তম জলবায়ু সম্মেলন। তবে জলবায়ু পরিবর্তন রোধে বিশ্ব নেতাদের পরস্পরের প্রতি অঙ্গুলি প্রদর্শনের অতীত দৃষ্টান্তে খুব একটা আশাবাদী হতে পারছেন না বিশ্বের সাধারণ মানুষ। নভেম্বর মাসের শেষ দিনে প্যারিসে অনুষ্ঠিত হতে যাওয়া জাতিসংঘের 21তম জলবায়ু সম্মেলনের প্রস্তুতি বেশ জোরে সোরে চলছে। এই সম্মেলনে অংশ নেবেন যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ভারত সহ প্রায় 120টি দেশের রাষ্ট্রপ্রধানরা। উপস্থিত থাকবেন বিভিন্ন দেশের 40,000 প্রতিনিধি, সাংবাদিক ও পর্যবেক্ষক। পৃথিবীর পরিবেশকে চরম বিপর্যয়ের হুমকি থেকে বাঁচাতে বিশ্ব নেতাদের আলোচনায় কি সফলতা আসবে, নাকি স্থূল স্বার্থসিদ্ধি আর দোষারোপের খেলায় প্রতিনিয়তই বসবাসের অযোগ্য হতে থাকবে এই পৃথিবী? আগামী 30শে নভেম্বর থেকে 11ই ডিসেম্বর পর্যন্ত প্রায় 2 সপ্তাহের সম্মেলনকে ঘিরে এমন প্রশ্নগুলোই তুলেছেন প্রাচ্য থেকে পাশ্চাত্যের সাধারণ মানুষ। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে বাংলাদেশ, ভিয়েতনাম, চীন, মিশরের মতো নিচুভূমির দেশগুলো রয়েছে প্লাবিত হওয়ার আশঙ্কায়। তাই এই অঞ্চলে মানুষের দাবি সময় থাকতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের। এমন বিরূপ আবহাওয়া আগে কখনো দেখিনি। সমসাময়িক বছরগুলোতে জলবায়ু পরিবর্তনের এই চিত্র আমাকে চরম উৎকণ্ঠিত করেছে। অন্যদিকে সাব সাহারান আফ্রিকায় ত্বরান্বিত হচ্ছে মরুকরণ প্রক্রিয়া। তীব্র খরার কারণে পানি সংকটে ভুগছে ইথিওপিয়া, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ের মতো দেশগুলো। আর এতে দিনে দিনে হতাশা গ্রাস করছে এসব এলাকায় বসবাসকারী মানুষগুলোকে। বৃষ্টিহীন প্রকৃতি, সাংঘাতিক আতঙ্কের মধ্যে বাস করছি আমরা। প্রকৃতি যদি ধ্বংস হয়ে যায়, আফ্রিকাতে অচিরে গৃহযুদ্ধ লেগে যাবে। ঐতিহাসিকভাবে ক্ষতিকর গ্রিনহাউস গ্যাস নির্গমনের জন্য উন্নত দেশগুলোই বেশি দায়ী। নেতাপতিরা এসব কথা সহজে স্বীকার না করলেও অকপটে মেনে নিলেন এই মার্কিন নাগরিক।
একা সমস্যার সমাধান সম্ভব নয়। প্রকৃতপক্ষে যা ঘটছে তা স্বীকার করে সরকার ও বড় বড় শিল্প প্রতিষ্ঠানগুলোকেই এর দায়িত্ব নিতে হবে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি রোধে কার কতখানি ভূমিকা পালন করা উচিত তা নিয়ে এখনো চলছে কূটনৈতিক লড়াই। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে উন্নত দেশগুলো বলছে পরিবেশ রক্ষার স্বার্থে দ্রুত উন্নয়নশীল চীন ভারতের মতো দেশগুলোকে আরো এগিয়ে আসতে হবে। কোনো রাগঢাক ছাড়াই এতে সহমত জানান 27 বছর বয়সী এ চীনা নাগরিক। জলবায়ু পরিবর্তনের জন্য সর্বাধিক দায়ী যুক্তরাষ্ট্র ও চীনের মতো দেশগুলো একে অপরের দিকে কাদা ছোড়াছুড়ি করছে। বরং বিতর্কগুলো পাশ কাটিয়ে বৃহৎ দেশগুলোকে ভবিষ্যতের দিকে নজর দিতে হবে। শিল্প বিপ্লব পূর্ববর্তী সময়ের তুলনায় পৃথিবীর তাপমাত্রা বেড়ে গেছে 1 ডিগ্রি সেলসিয়াস। পৃথিবীকে বাসযোগ্য রাখার জন্য সংখ্যাটা 2 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে হবে বলে সীমা নির্ধারণ করে দিয়েছেন জাতিসংঘের বিজ্ঞানীরা। তাই এটা বলার অপেক্ষা রাখে না, প্যারিস সম্মেলনে অংশ নেওয়া বিশ্ব নেতৃবৃন্দের সুচিন্তিত বিবেচনা আর সিদ্ধান্তের সঙ্গে জড়িয়ে থাকবে জলবায়ু পরিবর্তনের ফলে ঝুঁকিতে থাকা কোটি কোটি মানুষের মরা বাঁচার প্রসঙ্গটি। জাহিদুর রহমান, সময় সংবাদ। ভারতের জনপ্রিয় চলচ্চিত্র তারকা আমির খানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করা হয়েছে। দেশের বর্তমান সার্বিক পরিস্থিতি অসহিষ্ণুতাপূর্ণ বলে মন্তব্য করায় তার বিরুদ্ধে এই মামলা করা হয়। এদিকে এমন মন্তব্য করে সরকার পক্ষের তোপের মুখে পড়লেও আমির খানের পাশে এসে দাঁড়িয়েছে মুম্বাই সিনেমা পাড়ার অনেক তারকা। সবারই মত প্রকাশের স্বাধীনতা রয়েছে বলে মন্তব্য করে সরকারি দলের আচরণের নিন্দা জানিয়েছেন তারা। দেশের অবস্থা আতঙ্কজনক বলে মন্তব্য করায় ক্ষমতাসীন দল বিজেপির সমর্থকরা খ্যাতিমান অভিনেতা আমির খানের বিরুদ্ধে বুধবার বিভিন্ন জায়গায় বিক্ষোভ করে। এলাহাবাদ, উত্তরপ্রদেশের পাটনা, বিহারের নয়াদিল্লিতে এ সময় আমির খানের পোস্টার পুড়িয়ে বিক্ষোভ করা হয়। যেই হোক না কেন দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কোনো কথা বলা উচিত নয়, তাকে ক্ষমা চাইতেই হবে। আমির খানের বিরুদ্ধে এরই মধ্যে কোর্টে রাষ্ট্রদ্রোহিতার মামলা করা হয়েছে। মনোজ কুমার দীক্ষিত নামের এক আইনজীবী উত্তরপ্রদেশের কানপুরের আদালতে তার বিরুদ্ধে একটি পিটিশন দাখিল করেন। আদালত মামলাটি গ্রহণ করেছেন। বিজেপি অবশ্য বলছে বাক স্বাধীনতা সবারই রয়েছে, তাই আমির খান যা বলেছে তার বিরুদ্ধে কেউ কিছু বললেও সরকারের এতে কিছুই করার নেই। সবারই দেশের কথা মাথায় রেখে কথা বলা উচিত। আর যে অবস্থানে তিনি আছেন এতে একটি কথার কি প্রভাব সাধারণ মানুষের উপর পড়তে পারে তার বোঝা উচিত। আমাদের এতে কিছুই করার নেই। সরকার যে অবস্থানেই থাকুক না কেন, মুম্বাইয়ের সিনেমা পাড়ার অনেকেই আমির খানের পাশে এসে দাঁড়িয়েছেন। অভিনেত্রী মন্দিরা বেদি, পরিচালক কবির খান সহ অনেকেই সরকারের গৃহীত অবস্থানের নিন্দা জানিয়ে আমি সত্য কথাই বলছেন বলে মত দিয়েছেন। সবার অধিকার আছে নিজের বক্তব্য জানানোর। আমি মনে করি আমির খান একজন খুবই বুদ্ধিমান ব্যক্তি। তিনি এমন কিছুই বলেননি যাতে সরকারের চড়তে হবে। এদিকে আমির নিজের বক্তব্যে অনড় থেকে বলেছেন যা ঘটছে তা নিয়ে আতঙ্কিত তিনি। আমরা পত্রিকায় যা পড়ছি বা খবরে যা দেখছি এতে কোনোভাবেই বলা যায় না যে দেশের পরিবেশ এখন স্বাভাবিক। আমার স্ত্রী যে আমাকে দেশ ত্যাগের কথা বলেছে তাও কিন্তু এমনিতে নয়। আমরা সত্যি ভীত, আর আমার একটি কথা নিয়ে এমন পরিস্থিতি তৈরি করাও কিন্তু ভালো কিছু না। It's very important to have a sense of security. আমির খানের আগে অভিনেতা শাহরুখ খানও ভারতের চলমান পরিবেশকে চরম অসহিষ্ণুতাপূর্ণ বলে মন্তব্য করে একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন। ভারতের যুক্তিবাদী MM কালবুর্নি ও গোবিন্দ পানসারের হত্যাকাণ্ড, গরুর মাংস খাওয়ার গুজবে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা সহ সৃজনশীল লেখকদের উপর হামলা এবং সেসব হামলার প্রতিবাদে রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত লেখকরা তাদের রাষ্ট্রীয় পুরস্কার ফেরত দেওয়ার প্রেক্ষাপটে এমন মন্তব্য করেন এই দুই অভিনয় শিল্পী। তানজিম মুনিয়াত, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। রুশ বিমানকে সতর্ক করার অডিও বার্তা প্রকাশ করল তুরস্ক। অস্বীকার পাইলটের। সিরিয়ায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র মোতায়েনের ঘোষণায় যুক্তরাষ্ট্রের উদ্বেগ। আইএস দমনে সিরিয়ায় স্থলভিত্তিক সামরিক পদক্ষেপ প্রয়োজন বললেন ক্যামেরন। আলেপ্পোয় তুরস্কের প্রাণবাহী গাড়ি বহরে রুশ বিমান হামলা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, শিকাগো সহ বিভিন্ন স্থানে বর্ণবাদ বিরোধী বিক্ষোভ সমাবেশ। কৃষ্ণাঙ্গ হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে গণ আন্দোলনের ডাক মানবাধিকার কর্মীদের। এবং ভারতীয় অভিনেতা আমির খানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা। আমিরের পাশে মুম্বাই সিনেমা পাড়ার তারকারা। এই ছিল আন্তর্জাতিক সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।